আজ 3 দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি হওয়ার কারণে গ্রামের মানুষ অনেকটাই ঘরবন্দি হয়ে আছে। কেউ কাজে বেরোতে পারছে না। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বৃষ্টির পানিতে নদী প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। আর একটু পানি বাড়লেই নদীর বাঁধ ভেঙে যাবে। জানি না আমার পাকা ধানগুলো ঘরে তুলতে পারবো কিনা। হ্যাঁ গো, আজ এতদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে। নদীতে আর একটু পানি বাড়লেই তো বাঁধ ভেঙে যাবে। বলছি, তুমি একটু গিয়ে দেখে আসো না আমাদের ফসলের জমিটা কি অবস্থায় আছে। এখন এই ভোর সন্ধ্যাবেলা আমি একা একা বাঁধের কাছে যাব? তাছাড়া আর উপায় কি বলো? ফসলের জমিটা নষ্ট হয়ে গেলে আমরা সারা বছর খাবো কি? বাচ্চাদের নিয়ে যে না খেয়ে মরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। আমি রঘু মাঝি। গ্রামের লোকজনকে নদী পারাপার করে আমি খুব সামান্য পয়সা আয় করি, কিন্তু এই সামান্য পয়সার সংসারের এত এত খরচ বহন করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায়। তাই তো অবসর সময় নদী বাঁধের পাশের জমিতে আমি ধান চাষ করি। যা ফসল পাই তা দিয়ে টেনে টেনে কোনো রকম চলে যায়। আজ 3 দিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে। বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পানিতে নদী প্রায় ভরা ভরা অবস্থা। নদীর বাঁধ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। বাঁধ ভেঙে গেলে আমি আর পাকা ফসল ঘরে তুলতে পারবো না। আমি আমার ফসলের জমিতে এসে ভীষণ চমকে উঠলাম। মনে হচ্ছিল আমার মাথায় বাজ পড়েছে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। হায় হায়, এই কি সর্বনাশ হলো আমার! নদীর বাঁধ ভেঙে আমার ফসলের জমিতে পানি উঠেছে। এখন কি করবো আমি? আমার ক্ষেত মারা পাকা ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে আমার আশা ভরসা সব শেষ হয়ে যাচ্ছে। আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। নিজের চোখে সর্বনাশ হতে দেখে আমি আর সহ্য করতে পারছি না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। তাই এক প্রকার বাধ্য হয়ে নিজের নদীর বাঁধ মেরামত করার চেষ্টায় লেগে পড়লাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে আকাশে বিজলি চমকাচ্ছে। এমন নির্জন অন্ধকার বৃষ্টিতে আমি একা একা বাঁধ মেরামত করছি। ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরপর শরীর ঘামে ঝরে পড়ছে। পানির অনেক স্রোত ছিল। খুব প্রবল আকারে ভাঙ্গা অংশ দিয়ে পানি বের হচ্ছে। শত চেষ্টা করেও আমি কিছুতেই বাঁধ মেরামত করতে পারছি না। বারবার ব্যর্থ হচ্ছি। সময়ের সাথে পাল্লা দিয়ে নদীর স্রোত বাড়ছে। আমার পাকা ফসল পানিতে ভেসে যাচ্ছে। একা হাতে নদীর এই ভাঙ্গা বাঁধ মেরামত করা আমার সাধ্য নয়। কিন্তু আমি এখান থেকে বাড়ি ফিরে গিয়ে গ্রামের লোকজনকে ডেকে আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে। পানির প্রবল স্রোতে আমার ফসলের জমির অস্তিত্ব আর থাকবে না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। পানি পড়া বন্ধ করার কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না। হঠাৎ নদীতে আমার চোখ পড়তেই দেখলাম একজন জেলে মাছ ধরা নৌকা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার অস্থির মনটা মুহূর্তের মধ্যে কিছুটা স্বস্তি পেল। ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি ফুটে উঠল। আমি চিৎকার করে ডাকতে লাগলাম জেলেকে, ও জেলে ভাই, একটু এদিকে আসো, নদীর বাঁধ ভেঙে গেছে, আমায় সাহায্য করো। আমার হাঁক ডাক শুনে জেলে খুব দ্রুত বৈঠা বাইতে লাগলেন এবং তাড়াতাড়ি নদীর ঘাটে চলে এলেন। ওনাকে বড্ড চেনা চেনা লাগছে। তাই আসতেই দেখলাম উনি তো আসলে অজানা কেউ নন, আমাদের গ্রামের হরণ দাদা। মাঝে মাঝে হরণ দাদার সাথে আমিও নদী থেকে মাছ ধরেছি।
হরণ দাদা অত্যন্ত ভালো মানুষ। অমন হা করে তাকিয়ে গিয়ে দেখছো রঘু? চলো তাড়াতাড়ি নদীতে বাদ দিতে হবে। হ্যাঁ দাদা চলুন। আমি আর হরণ দাদা বাঁধ মেরামতের কাজে লেগে পড়লাম। আমি আমার জমি থেকে পলিমাটি তুলে দিচ্ছিলাম, আর হরণ দাদা সেই মাটি দিয়ে খুব দ্রুত বাঁধ মেরামত করছিলেন। কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, কিন্তু হরণ দাদার মধ্যে কোনো ক্লান্তিই দেখা যাচ্ছে না। প্রায় কয়েক ঘন্টা পর বাঁধ দিয়ে পানি পড়া বন্ধ হলো। আবার যেন বাঁধ ভেঙে না যায়, তাই আমি আর হরণ দাদা নদীর বাঁধ আগের চাইতে আরও কিছুটা উঁচু করে দিলাম। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। থেকে থেকে আকাশে বিজলিও চমকাচ্ছে। হঠাৎ বিজলি চমকানোর আলোতে আমি লক্ষ্য করে দেখলাম হরণ দাদার শরীর একেবারে শুকনো। মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা হরণ দাদার শরীরকে স্পর্শ করতে পারছে না। কিন্তু এ কী করে সম্ভব? বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি, আর হরণ দাদা কিনা একটু ভিজল না। আমি ভীষণ অবাক হলাম। কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটতে শুরু করলো। সারা রাত বৃষ্টিতে ভেজার কারণে আমার শরীর খুব খারাপ করছে। ঠান্ডায় আমি রীতিমতো কাঁপছি। তাই হরণ দাদাকে বললাম, সারা রাত আমার জন্য আপনি অনেক কষ্ট করলেন দাদা, চলুন এখন বাড়ি ফিরে যাই। আমি যাব না, তুমি যাও রঘু। বাড়ি গিয়ে গোসল করো, গরম গরম খাবার খাও, না হয় জ্বর আসতে পারে। সারা রাত বৃষ্টিতে ভিজেছ। হরণ দাদার কথা শুনে আমার কাছে খুব অদ্ভুত লাগছে। ওনাকে দেখেও কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। হরণ দাদা তো বেশ হাসি খুশি আর মিশুক মানুষ, কিন্তু এখন ওনাকে মোটেও ওরকম মিশুক তো লাগছে না। ওনার এমন গম্ভীরতা দেখে আমি ভীষণ অবাক হলাম। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ যাচ্ছি। রঘু, তোমার ফসল প্রায় পেকে গেছে। কাল বা পরশু সময় করে ফসল ঘরে তুলো, আবার বাঁধ ভেঙে গেলে বড্ড মুশকিলে পড়ে যাবে। জি দাদা, ঠিক আছে। হরণ দাদার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটলাম। হাঁটতে হাঁটতে আমি পাড়ার চায়ের দোকানের সামনে এসে পড়লাম। সেখানে নিতাইদা সহ আরও 2-3 জন বসে চা খাচ্ছেন। আমাকে দেখে নিতাইদা বললেন, কিরে রঘু, তোর এই অবস্থা হলো কি করে? বৃষ্টিতে ভিজে একেবারে জমে গিয়েছিস। আয় এখানে আয়, এক কাপ চা খেয়ে শরীরটা একটু গরম কর। দাদা, রঘু এক কাপ চা দিন। তা রঘু, এত ভোরবেলা তুই করতে গেলি? আর বলো না দাদা, বাঁধের পাশের জমিতে ধান চাষ করছিলাম। ফসলও ভালোই হয়েছে, কিন্তু টানা কিছু বৃষ্টিতে গত রাতের বাঁধ ভেঙে গিয়েছিল। একা হাতে কিছুতেই মেরামত করতে পারছিলাম না। ভাগ্য ভালো ছিল তখন হরণ দাদা এসেছিলেন। তিনি তো আমাকে বাঁধ মেরামতের কাছে খুব সাহায্য করলেন। দাদা সময় মতো না এলে আমি একা একা বাঁধ মেরামত করতেই পারতাম না। এতক্ষণে আমার সর্বনাশ হয়ে যেত, আমার ফসলের জমিটা নষ্ট হয়ে যেত। এসব তুই কি বলছিস রঘু? হরণ দাদা তোকে সাহায্য করেছে? হ্যাঁ, সাহায্য তো করেছে, কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন? 2 দিন যাবৎ হরণ জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় কেউ জানে না। এসব তুমি কি বলছো দাদা? কিছুক্ষণ আগেই তো হরণ দাদা আমার সাথেই ছিল। তাই তো আমি এত বেশি অবাক হচ্ছি। 2 দিন ধরে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে আর বাড়ি ফিরে আসেনি, ঘাটে তার খালি নৌকা পাওয়া গিয়েছে, কিন্তু এখনো হরণের খোঁজ পাওয়া যায়নি। হরণের স্ত্রী এই নিয়ে বেশ চিন্তিত। নিতাই দাদার কথা শুনে আমার মাথা যেন ঘুরে উঠল। আমি ভীষণ অবাক হলাম। এটা আমি কি শুনছি? সারা রাত তাহলে আমার সাথে ওটা কে ছিল? আমি কি তবে জেগে জেগে স্বপ্ন দেখছিলাম? রঘু, তোকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। সারা বৃষ্টিতে ভিজেছিস। হ্যাঁ, যা এখনই বাড়ি গিয়ে বিশ্রাম নে, না হয় আবার শরীর খারাপ করবে। ঠিক আছে দাদা।
আমি চায়ের কাপটা রেখে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমার চিন্তা ভাবনা থেকে কিছুতেই হরণদাদাকে আমি সরাতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল রাতে আমার সাথে কে ছিল তাহলে ওটা। হাঁটতে হাঁটতে আমি বাড়িতে পৌঁছে যাই। কি গো, রাতে বাড়ি ফিরে আসুনি কেন? সারা রাত কোথায় ছিলে? জানো আমি কত দুশ্চিন্তা করেছিলাম, আর অমন মুখ গোমড়া করে রেখেছো কেন? কি হয়েছে? আমাদের ফসলের জমি ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। ঠিক আছে, খাবার খেয়ে বিশ্রাম নাও। পরে খাবো। এ কথা বলে আমি শুয়ে পড়লাম। আমার মাথায় তখনও হরণদাদার কথা ঘুরছে। কিছুতেই আমার চিন্তা থেকে হরণদাদাকে আমি সরাতে পারছি না। রেশমিকে আমি এসব কিছুই জানালাম না। এসব শুনলে সে হয়তো আরো বেশি চিন্তিত হয়ে পড়বে। সেই রাতে আমার হাড় কাঁপুনি জ্বর আসে। তারপর 2 দিন আমি আর কাছেই বেরোতে পারিনি, এমনকি বিছানা থেকে উঠতে পারিনি। দুই দিন পর অমাবস্যার রাতে আমি নিতাই দাদার সাথে কাজে বের হই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার রাতে থই থই নদী থেকে আমি আর নিতাই দাদা মাছ ধরছি। আশেপাশে যত দূর চোখ যায় কোনো নৌকা দেখা যাচ্ছে না। এমন ঘুটঘুটে অন্ধকারে আমার কিছুটা ভয়ও করছিল। হঠাৎ ঘাটের দিকে আমার চোখ পড়ল। নদীতে কিছু একটা ভেসে থাকতে দেখে আমি নিতাইদাকে বললাম, নিতাইদা, দেখো ওদিকে, ওটা যেন কি ভাসছে। হ্যাঁ তাই তো, চল এগিয়ে গিয়ে দেখি। আমরা তাড়াতাড়ি নৌকা ঘাটের দিকে এগোতে লাগলাম। ঘাটের কিছুটা কাছাকাছি এসে বুঝতে পারলাম এটা কোনো মানুষের লাশ। এ কি, এটা তো কারো লাশ। আহারে, না জানি কোন গায়ের ছেলে। ও রুকু, তাড়াতাড়ি লাশটা নৌকায় তোল। এভাবে তো লাশ পানিতে ভেসে থাকতে পারে না। লাশের শেষ কাজ করতে হবে। আমি আর নিতাই দাদা লাশটাকে নৌকায় তুললাম। লাশের চেহারা দেখে আমি চমকে উঠলাম। আমার চোখ যেন কপালে উঠে গেল। প্রচন্ড ভয়ে লাশের কাছ থেকে আমি কিছুটা দূরে সরে এলাম। আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়। আমি নির্বাক হয়ে বড় বড় চোখে নিতাইদার দিকে তাকিয়ে রইলাম। এটা কি? এ যে হরণ জেলের লাশ। লাশের পুরো শরীরে পচন ধরেছে। দেখে তো মনে হচ্ছে 5-6 দিন আগে এই জেলে মারা গেছে। তাহলে 2 দিন আগে রাতে আমাকে বাঁধ মেরামত করতে সাহায্য করেছিল কে? ভয় আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। চল রঘু, হরণের বাড়িতে লাশ নিয়ে যাই। তারপর আমি আর নিতাই দাদা হরণ দাদার বাড়িতে তার লাশ নিয়ে গেলাম। সেই রাতেই হরণ দাদার শেষ কাজ সম্পূর্ণ করা হলো। আমি বুঝতে পারলাম সেদিন রাতে বাঁধ মেরামত করতে আমাকে হরণ দাদা সাহায্য করেছিল। আজও সেই রাতের কথা মনে হলে ভয়ে আমার বুক কেঁপে ওঠে।